অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্ভবত পদে থাকতে পারবেন না, তাদের পদ ছাড়তে হবে। এদের মধ্যে নির্বাচনের আগে তাদের পদ ছাড়তে হবে, সেই প্রেক্ষাপট গ্রাউন্ড তৈরি হচ্ছে। এবং এখানে বিএনপি বেসিক্যালি খেলছে। অবশ্য অনেকের ক্ষেত্রে জামাত সমর্থন দেবে, কিন্তু জামাত এখানে গায়ে কোনো কাদা লাগাবে না। তার মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় জনাব ডক্টর খলিলুর রহমান, তিনি যাতে এই পদে না থাকতে পারেন সেজন্য সুন্দর সুন্দর চমৎকার বন্দোবস্ত হচ্ছে। খলিলুর রহমান সাহেব কে? এখানে যে প্রশ্নটা উঠছে যে খলিলুর রহমান সাহেব আমেরিকার দালাল, তিনি আমেরিকান নাগরিক, তার আত্মীয় স্বজন সবকিছু ইহুদি, অতএব তিনি বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন, আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দিচ্ছেন, এরকম একটা ন্যারেটিভ বিএনপি তৈরি করার চেষ্টা করছে। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিআইপিদের, এটা এমনিতে জাস্ট সোকল্ড কোনো গ্রুপ না, এমন এমন গ্রুপ যেখানে সাবেক সেনা উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক সচিব, সাবেক মন্ত্রী বা এই বিশিষ্ট ব্যক্তিদের যে বিভিন্ন ইন্টার কমিউনিকেশনের যে বিভিন্ন গ্রুপ আছে, সেসব জায়গায় ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে। তিনি পিওর মার্কিন দালাল, তিনি আদৌ বাংলাদেশের নাগরিক কিনা বিএনপি সেই প্রশ্ন বাজারে ছড়িয়ে দিয়েছে। এখন তিনি যে বাংলাদেশের নাগরিক না, তার মেয়েদের বিয়ে দিয়েছে ইহুদিদের সাথে, তার ছেলেদের বিয়ে দিয়ে, তার শালীর বিয়ে হয়েছে ইহুদিদের সাথে, এরকম নানান কথাবার্তা আমি জানি না বাজারে ছড়ানো হচ্ছে। এবং একই সাথে বিএনপি বারবার বলছে, এমনকি অন্যান্য দলও বলছে, এমনকি এনসিপিও বলতে বাধ্য হচ্ছে, এই মানবিক করিডোর এটা আমেরিকার কথা দেওয়া হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হচ্ছে। এর সামগ্রিক অর্থ এক কথায় যে আমেরিকার হাতে বাংলাদেশ তুলে দিচ্ছে, আমেরিকার একটা পাপেট গভর্নমেন্ট, বাংলাদেশ একটা ভ্যাসেজ স্টেট হতে যাচ্ছে, এরকম একটা ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে চারদিকে। আবার এগুলোর পেছনে ভিলেন হিসাবে বেসিক্যালি দেখানো হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে। প্রফেসর ইউনূসকে এখন পর্যন্ত ওইরকম মারাত্মকভাবে সন্দেহ করা হচ্ছে না, প্রফেসর ইউনূসকে দায়ী করা হচ্ছে না, কিন্তু এখানে খলিলুর রহমানকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে সিরিয়াসলি। একদিকে খলিলুর রহমান যেভাবে তার নাগরিকত্ব প্রশ্ন এড়িয়ে যাচ্ছে বা প্রশ্নবিদ্ধ হচ্ছে, বা বিএনপি যেসব তথ্য প্রমাণ হাজির করছে, আর যেহেতু তার পদে থাকা না থাকাটা একদম রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে রিলেটেড, এই জায়গাটা তিনি আমার মনে হয় থাকতে পারবেন না। প্রফেসর ইউনূস বাধ্য হবেন এই খলিলুর রহমানকে সরিয়ে দিতে। এবং এছাড়া তিনি অজিত দোভালের সাথে বৈঠক করেছেন থাইল্যান্ডে, সম্ভবত রয়ের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন, দায়িত্বশীলদের সাথে। এই বিষয়গুলো তাকে মারাত্মক ভোগাবে। আর বিশেষ করে তার মার্কিন কানেকশন, তার নাগরিকত্ব প্রশ্ন এবং তার আত্মীয় স্বজন, মেয়ে বিয়ে, শালী বিয়ে কাদের কাছে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু শালী কার কাছে বিয়ে দিয়েছেন এটার জন্য তিনি দায়ী হন না। আর মেয়েরাও যদি অন্য কোনো দেশের নাগরিককে বিয়ে করে, এই জন্য তার ইন্টিগ্রিটি প্রশ্নবিদ্ধ হতে পারে না। পশ্চিমা দেশে যারা থাকে তারা স্বাধীনভাবে বিয়ে করতে পারে। তারপরে দিস ইজ বাংলাদেশ, এখানে অনেক কিছু হিসাব নিকাশ করা হয়। এবং বিএনপি এ বিষয়ে খুব সিরিয়াস। এটা একটা, খলিলুর রহমান এভাবে আটকা পড়ছে। আবার ইশরাকের সাথে আসিফ মাহমুদরা যে দ্বন্দ্বে জড়িয়েছে, ইশরাক হয় কবরে যাবেন নইলে শপথ নেবেন, আর আসিফ মাহমুদ বলছে না কোনো সুযোগ নেই। তো এই জায়গাটায় এই আসিফ মাহমুদরা মারাত্মক বিতর্কিত হবে শেষ পর্যন্ত। আবার মাহফুজ তো সেক্টর কমান্ডার সেজেছেন, দিল্লির খপ্পরে করেছেন। আগেই মাহফুজের আমরা মাহফুজকে এমনিতে বোতল বানিয়ে দিয়েছে, শিবিরের সাথে লাগতে যে বোতল হয়ে গিয়েছে মাহফুজ। এই জায়গাটায় এই তিনজন ব্যক্তি একটা ধরা খেতে পারেন, এটা আমার বিশ্বাস। নির্বাচনে যদি লেট হয়, এমনকি লেট না হলেও এদেরকে রেখে নির্বাচনের আয়োজন করাটা কঠিন হবে। তা প্রফেসর নিজে বাঁচার জন্যই এদেরকে সরিয়ে দিতে পারেন, সম্ভাবনা আছে, যেভাবে জোরালো প্রচারণা হচ্ছে। এবং এর কিন্তু কাউন্টার ন্যারেটিভ নেই। যেমন একসময় বিএনপি যদি ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু বলতো, অথবা যদি ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ বিভিন্নরা কিছু বলতো, তখন কিন্তু জামাত বা আরো অনেকে, বিভিন্ন পর্যায়ের লোক, এমনকি এই পিনাকি ভট্টাচার্যরা যারা অত্যন্ত পাওয়ারফুল, তারা ইনস্টিটিউশন, তারা কিন্তু ডিফেন্ড করতো। কিন্তু এখন এই যে তিনজনের কথা বললাম, আসিফ, মাহফুজ এবং খলিলুর রহমান, তাদের কাউকেই পিনাকি গং এরা ডিফেন্ড করতে আসবে না। অতএব তারা এখন মৃত্যুর মুখে, মানে তাদের পদের মৃত্যুর মুখে, তাদের পদ হয়তোবা থাকবে না। অন দি আদার হ্যান্ড বিএনপি সিরিয়াস অভিযোগ করছে
করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশন যেতে পারে না। এর মানে করিডোর বন্দর এই দুইটা নিয়েই এদেরকে ডিমোরালাইজ করবে। এই দুইটা নিয়েই ন্যারেটিভ এরকম যে এরা আহ, বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এই জায়গাটা আমার বিরোধিতা আছে যে রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার বা মানে এটা কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে যেটা উচিত অনুচিত এটা বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই কাজ যদি ভালো হয়, যেমন আমি করিডোর দেওয়ার পক্ষে, বন্দরের পক্ষে না, কিন্তু করিডোর দেওয়ার পক্ষে, কিন্তু সেটা কার হাত ধরে কিভাবে হচ্ছে, কি উদ্দেশ্য হচ্ছে, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে ওই তিনজন ব্যক্তি আটকা পড়ে যাবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী খুব সিরিয়াস। অন্তর্বর্তী সরকারের কার্যপরিধি প্রতি ইঙ্গিত করে বলেন, কার্যপরিধি এভাবে ঠিক করে দিতে পারে না, এরা বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছে, আরো অনেক কিছু করছেন। বিএনপি এ নেতা বলেন, একটি ডেমোক্রেটিক সিদ্ধান্তের জন্য মানুষ জীবন দিয়েছে, দেশের মালিকানা ফেরানোর জন্য। এই ন্যারেটিভ গুলো আবার মানুষ খায় না, যে ভোটের জন্য মানুষ জীবন দিয়েছে আর ডেমোক্রেসি মানে নির্বাচন, এগুলো কোথায় পেয়েছেন আপনি? এই যে ডেমোক্রেসি, গণতন্ত্র, নির্বাচন, গণতন্ত্র মানে নির্বাচন, নির্বাচন মানে গণতন্ত্র, এইসব ফালতু অ্যাবসার্ড ডেফিনেশন আপনি কোথায় পেয়েছেন? আপনি রিপাবলিক বলেন যে আমরা একটা রিপাবলিক চাই, বিএনপি পারবে? এর মানে আসলে গণতন্ত্রকে বিকৃত করছে এরা। যেমন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করেছিল, বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে কত নাটক, ভুয়া ভোটার তালিকা তৈরি, এগুলো বিএনপি করেছে। তাই এখন দর্শক এখানে যে বিষয়গুলো আনা হচ্ছে যে গণতন্ত্র মানে ভোট, ভোট মানে গণতন্ত্র, এটা আরেকটা ভাওতাবাজি। যে আমরা একটা রিপাবলিক করব, বলেন পারবেন? বলতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকার সমালোচনা করে তিনি বলেন, ইন্টারিম সরকারের উপর খুব বেশি প্রত্যাশাও নেই, কারণ এ ধরনের সরকারের কিছু লিমিটেশনস আছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না। আচ্ছা, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না, তাহলে আসছে কি ফেরেশতাদের ম্যান্ডেট নিয়ে? তার ক্ষমতা আসলো কিভাবে? জনগণের ম্যান্ডেট না থাকলে ক্ষমতা আসলো কিভাবে? আর গণঅভ্যুত্থানের ফলে যে ম্যান্ডেট আসে, এর চাইতে বড় ম্যান্ডেট আর কি? এর চাইতে বড় ম্যান্ডেটের কোনো নজির আছে? দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি। ডেমোক্রেসি, দেয়ার আর টু টাইপস অফ ডেমোক্রেসি, ইনডিরেক্ট ডেমোক্রেসি এন্ড ডিরেক্ট ডেমোক্রেসি। নর্মালি বাংলাদেশে ইনডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস হয়, কিন্তু এই গণঅভ্যুত্থানের ফলে যে ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে। এমনকি এই সরকার বিভিন্ন সিদ্ধান্ত মেকিং এ সরাসরি জনগণের কাছে যাচ্ছে, জনগণের মতামত নিচ্ছে, এবং নানান ক্ষেত্রে এই সরকারের কাছে পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে ইখতিলাফি বিষয়গুলো আপনারা গণভোট দিন। আর গণভোট হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণভোটের কথা বলা, দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি। এগুলো কথাবার্তা আছে। তো এখানে একটা হচ্ছে যে এমনিতেই ডক্টর ইউনূস সরকারের কিছু কিছু উপদেষ্টা নিজেদের কারণেই মারা খাওয়ার একটা লাইন করেছে, বিএনপি চেষ্টা করছে, কিন্তু বিএনপি আবার এখানে অন্য ন্যারেটিভ এনে এটা আবার দুর্বল করে দিচ্ছে। এখন এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে যদি জামাত একটু সায় দেয়, জামাতের অনলাইন ফোর্স যদি জাস্ট চুপ থাকে বা তাদের বিরুদ্ধে দুই চারটা লাইন লেখে, আমার মনে হয় যে তিনজন ব্যক্তির পথ খেয়ে দেওয়া সম্ভব। ডক্টর খলিলুর রহমান, আসিফ, মাহফুজ, এবং এই তিনজনকে আমার মনে হয় না যতটা প্রয়োজন আছে।